প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের ধারাবাহিকতায় কলেজের শিডিউল অনুযায়ী আজকে অনার্স প্রথম বর্ষের সাথে আমার ক্লাস। অলরেডি তোমাদের কলেজের সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলো অলরেডি তোমাদের আমি আমার যে অংশটুকু ছিল অর্থাৎ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন যেটা আমি পড়াচ্ছিলাম আর কি, তো সেটার মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়াতে এখন আমরা প্রথম দিক থেকে আবার রিভিউ শুরু করব এবং এখনকার ক্লাসগুলো তোমাদের রিভিউ ক্লাস হবে। তো চলো অনার্স প্রথম বর্ষে আজকে আমরা রিভিউ ক্লাসে কি পড়বো সেগুলো স্লাইডগুলো থেকে জেনে নিচ্ছি। চলে যাচ্ছি আজকে ক্লাসের স্লাইডে। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলেছি যে আজকে আমি অনার্স প্রথম বর্ষে ক্লাস নিব এবং অনার্স প্রথম বর্ষে তোমরা জানো যে তোমাদের 102 নম্বর যে কোর্সটা আছে অর্থাৎ ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপরে আজকে ক্লাস কন্ডাক্ট করতে যাচ্ছি। ফর্মালিটি হিসেবে আমার পরিচয় দিচ্ছি আবারও, আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। এরপরে চলে আসলাম যে আজকে আমরা কিসের উপর রিভিউ ক্লাস নিব সেটার উপরে। আজকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কিছুটা হালকা রিভিউ দিয়ে তারপরে সেটার ম্যাথে চলে যাব। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে তোমাদের করোনাকালীন যে ছুটিটা তোমাদের শুরু হয়েছিল তার আগেই পূর্বে কলেজে তোমাদের উপস্থিতিতে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মোটামুটি আমি শেষ করে দিয়েছিলাম, শুধুমাত্র ম্যাথ পোর্শনটা বাকি ছিল। সেটাও তোমাদের জুমে ক্লাস হয়েছিল, কিন্তু এখন তোমাদের রিভিউ ক্লাস হিসেবে সেটার আবার পুনরাবৃত্তি করতে যাচ্ছি। তো চলো চলে যাচ্ছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন রিভিউ। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রথমেই তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি ছিল। আমরা যখন একটা কয়েন টস করি তখন অবশ্যই কয়েনের যে দুটি পিঠ আছে, হেড অথবা টেল, সেটা কিন্তু আমরা পেয়ে থাকি, হয় হেড পাই অথবা টেল পাই। অর্থাৎ একটা টসিং এ আমরা দুটো আউটকাম পাচ্ছি। আমরা যদি ধরে নেই যে হেড করলে আমার সেটা সাকসেস ডিনোট করবে, তাহলে আমরা বলতে পারি যে একটা কয়েন টসিং এ আমরা দুটো আউটকাম পাই, একটা সাকসেস আর একটা ফেলিওর, অর্থাৎ একটা হেড আর একটা টেল। আচ্ছা, এখন এই যে হেড পড়ারও কিন্তু আমার একটা সম্ভাবনা আছে, এই টেল পড়ারও কিন্তু আমার একটা সম্ভাবনা আছে। সেটা কি? হাফ হাফ, অর্থাৎ দুইটারই সমান প্রবাবিলিটি আছে। অর্থাৎ একটা যখন কয়েন আমরা টস করব তখন হেড পড়ার যেমন সম্ভাবনা, যে পরিমাণ সম্ভাবনা আছে, টেল পড়ারও আমার সেই সমান পরিমাণ সম্ভাবনাই আছে। তো এখন যখন একটা টসিং এর ক্ষেত্রে এই যে আমরা একটা ইন্ডিভিজুয়াল টসিং করলাম এবং সেক্ষেত্রে দুইটা স্পেসিফিক আউটকাম পেলাম, যেটার একটা সাকসেস আর একটা ফেইলিউর, এবং এই দুইটা আউটকামের যেটাতে প্রত্যেকটার প্রবাবিলিটি প্রত্যেকটা আউটকাম আসার প্রবাবিলিটি সমান, এইটা আমার ডিনোট করবে এই ট্রায়ালটাকে ডিনোট করা হবে বার্নৌলি ট্রায়াল হিসেবে। অর্থাৎ সেক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশনটা আমরা পাবো সেটা বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এখন আমরা এই শুধুমাত্র একটা ট্রায়ালে সীমাবদ্ধ না থেকে যদি অনেকগুলো ট্রায়াল করে থাকি এবং এই অনেকগুলো ট্রায়ালের পুরো বিষয়টাকে আমরা যদি একটা এক্সপেরিমেন্ট করে থাকি, যে নাম দিলাম যে কয়েন টসিং এক্সপেরিমেন্ট, এবং সেক্ষেত্রে আমরা হয়তো দেখা গেল এন সংখ্যকবার টসিং করলাম বা এন সংখ্যকবার ট্রায়াল সংগঠিত করলাম। অর্থাৎ একটা কয়েন একবার টস করলাম, হেড বা টেল কিছু একটা আসলো, আবার আমি টস করলাম, হেড বা টেল কিছু একটা আসলো, এরকম করে করতে 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 একটা নির্দিষ্ট সংখ্যক বার, এটা কোনো স্পেসিফিক তোমার বাধ্যবাধকতা নেই যে এত সংখ্যক হতে হবে। তো এন এর মান, তো আমরা এর জন্য একটা ওভারঅল নাম্বার ধরে নিই এন, যে আমরা এন সংখ্যক বার ট্রায়াল করেছি। এখন এই যে একটা ট্রায়াল না করে একের অধিক ট্রায়াল করতে করতে এন সংখ্যক ট্রায়ালে আমরা এই যে একটা টোটাল এক্সপেরিমেন্ট করছি, যে একটা পুরোটা প্রসেসিং যে করছি, এই পুরো প্রসেসটাই আমার যখন আমি কনসিডার করব এবং যেখানে আমার বার্নৌলির যে শর্তগুলো আছে সেগুলো প্রযোজ্য হবে, পাশাপাশি প্রত্যেকটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্টলি হবে,
অর্থাৎ আমি যে প্রথমবার টস করলাম সেখানে যে আমার হেড পড়লো, দ্বিতীয়বার যখন আমি আবার টস করব সেখানে হেড বা টেল আসা পূর্বে হেড আসার উপর ডিপেন্ড করবে না, এরকম যদি হয়ে থাকে, এরকম করে 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 যদি আমরা অনেকগুলো ট্রায়াল সংগঠিত করে থাকি, সেক্ষেত্রে আমি যেই জিনিসটা পাবো, অর্থাৎ প্রত্যেকটা ট্রায়াল, আমি আবারও বলছি যে প্রত্যেকটা ট্রায়াল স্বাধীন হবে, আর হচ্ছে প্রত্যেকটা ট্রায়ালের প্রত্যেকটা কেসের হচ্ছে আসার সম্ভাবনা সেম হবে। সেক্ষেত্রে এবং হচ্ছে এই যে অনেকগুলো ট্রায়াল একত্রে আমরা একটা এক্সপেরিমেন্ট যে করলাম, সেক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশনটা আমার হবে সেটা হয়ে যাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ যখন আমি শুধুমাত্র একটা ট্রায়াল নিয়ে কাজ করব, সেখানে শুধুমাত্র দুইটা আউটকাম থাকবে, হচ্ছে সাকসেস আর ফেলিউর। আর যখন এরকম এই ধরনের একটা ট্রায়াল অনেক সংখ্যক বার হবে, মানে অনেকগুলো ট্রায়াল অনেক সংখ্যক অনেকগুলো হবে এবং সেটা ইন্ডিপেন্ডেন্টলি হবে, তখন সেটাকে আমরা বলে ফেলবো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বরাবরের মতো সবগুলো ডিস্ট্রিবিউশনের যেমন একটা প্রবাবিলিটি ফাংশন আছে, সেরকম করে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনেরও একটা প্রবাবিলিটি ফাংশন আছে। অর্থাৎ আমরা নর্মালি হয়তো হচ্ছে সমসাময়িক ভাষায় বলে থাকি যে অমুক ডিস্ট্রিবিউশনের ফর্মটা বলো, তমুক ডিস্ট্রিবিউশনের ফর্মটা বলো, মানে একটা নির্দিষ্ট ফর্ম আছে যে হ্যাঁ, ফর্ম বলতে হচ্ছে আমি ম্যাথমেটিক্যাল প্রকাশ যেটাকে বোঝাতে চাচ্ছি, যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এরকম একটা ফর্ম আছে, ম্যাথমেটিক্যাল প্রকাশ আছে বা একটা প্রবাবিলিটি ফাংশন আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন বলা হবে, হচ্ছে মাস ফাংশনটাকে প্রকাশ করা হবে। দেখো এখানে স্লাইডে দেওয়া আছে f of x np equal to ncx p to the power x q to the power n minus x, এবং x এর মান হচ্ছে 0 থেকে n পর্যন্ত। আচ্ছা, এখানে হচ্ছে n যে সংখ্যাটা, দেখো এখানে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, শুধু বাইনোমিয়াল কেন, প্রত্যেক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমার কিছু সংখ্যক প্যারামিটার থাকবে। কোন ডিস্ট্রিবিউশনে একটা, কোন ডিস্ট্রিবিউশনে দুইটা, কোন ডিস্ট্রিবিউশনে তিনটা, এরকম করে প্যারামিটার থাকবে, যে প্যারামিটারের মাধ্যমে তোমার ওই ডিস্ট্রিবিউশনটা আমার ডিফাইন করা ইজি হবে, ঠিক আছে, যে প্যারামিটার গুলো ব্যবহার করে। ওকে, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য আমার প্যারামিটার কয়টা? দুইটা, একটা হচ্ছে n আর একটা হচ্ছে p, এবং এটা যদি আমি প্রবাবিলিটি মাস ফাংশনটা লিখতে চাই তাহলে হচ্ছে আমি এই ফর্মটা পাচ্ছি। এখন চলো জেনে নেই যে কোনটা কি নির্দেশ করছে। এখানে n হচ্ছে টোটাল ট্রায়াল সংখ্যা, ওই যে আমি বলেছি একটা ট্রায়ালের পরিবর্তে অনেকগুলো ট্রায়াল, তো ধরে নিলাম n সংখ্যক ট্রায়াল, এই n হচ্ছে নাম্বার অফ ট্রায়াল। এক্স হচ্ছে কোনো একটা স্পেসিফিক ঘটনা, যেমন হেড পড়বে তার সংখ্যা, ঠিক আছে, টেল পড়বে তার সংখ্যা, এরকম একটা স্পেসিফিক ইনস্টেন্স বা ঘটনা। আচ্ছা, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। আচ্ছা, আর কিউ হচ্ছে আমার প্রবাবিলিটি অফ ফেলিউর। জাস্ট সাকসেসের বিপরীতে হচ্ছে, সাকসেসের প্রবাবিলিটির বিপরীতে হচ্ছে ফেলিউর। অর্থাৎ টোটাল প্রবাবিলিটি পি প্লাস কিউ যদি আমার 1 হয়, সেক্ষেত্রে পি হবে আমার সাকসেস, কিউ হবে আমার ফেলিউর, অর্থাৎ সাকসেস আর ফেলিউর মিলে টোটাল হচ্ছে আমার 1। এই যে দেখো এখানে লিখেছি। এখন এই ফর্মটাকে কিউ এর মান যদি আমি 1 মাইনাস পি বসাই, তাহলে এই ফর্মটাকে আমরা পেতে পারি ncx p to the power x 1 minus p to the power n minus x। আচ্ছা, প্রবাবিলিটি মাস ফাংশন আমার জানা হয়ে গেল। তো এই ডিস্ট্রিবিউশনের জন্য আমরা হচ্ছে ক্লাসে যখন করোনার পরবর্তী সময়ে আমরা এটা ডিরাইভেশন করেছিলাম। তারপর আর কি কি পড়েছিলাম একটু দেখি। তারপর আমরা পড়েছিলাম যে ফার্স্ট ফোর র মোমেন্টস, চারটা র মোমেন্টস আমরা জানি। মোমেন্টস দু ধরনের আছে, একটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট আর একটা হচ্ছে র মোমেন্ট। র মোমেন্ট গুলো সাধারণ, র মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্ট সবগুলোই হচ্ছে মোমেন্ট মাত্রই মিউ দিয়ে প্রকাশ করা হয়, এবং যখন আমার র মোমেন্ট আসে তখন সেগুলোকে আমরা প্রাইম দিয়ে প্রকাশ করি, যে মিউ প্রাইম দিয়ে প্রকাশ করি। আর সেন্ট্রাল মোমেন্ট গুলোকে আমি সরাসরি হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করি। আর সেক্ষেত্রে আমার মোমেন্টের সংখ্যা যেহেতু চারটা, তাই র মোমেন্ট হবে চারটা, সেন্ট্রাল মোমেন্ট হবে চারটা, এবং সেই চারটা র মোমেন্ট হচ্ছে মিউ1 প্রাইম, মিউ2 প্রাইম, মিউ3 প্রাইম, মিউ4 প্রাইম। আর চারটা সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে মিউ1 ইকুয়াল টু 0, মিউ2 ইকুয়াল টু মিউ2, মিউ3 এবং মিউ4। এবার চলো দেখে নিই যে কোনটার মান কি ছিল। মিউ1 প্রাইম, যেটা কিনা হচ্ছে ফার্স্ট র মোমেন্ট, এটা আবার এক্সপেকটেশন প্রকাশ করে, অর্থাৎ এক্সপেকটেশন তো প্রকাশ করেই, পাশাপাশি এই ডিস্ট্রিবিউশনের মিনও নির্দেশ করে থাকে। তাহলে এটা সমান কি? এমপি। এবার আসো মিউ2 প্রাইম। মিউ2 প্রাইম সমান আমরা কি কি পেয়েছিলাম? n ইন্টু n মাইনাস 1 পি স্কয়ার প্লাস এনপি। এটা কিন্তু এমনি এমনি আসেনি, এই ফর্মগুলো কিন্তু আমরা ক্যালকুলেট করে তারপরে বের করেছিলাম, এবং ক্যালকুলেশনগুলো তোমাদেরকে আমি এর আগে ক্লাসে দেখিয়েছিলাম।
আচ্ছা, মিউ থ্রি প্রাইমের কি পেয়েছিলাম, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু পি কিউব প্লাস 3n n মাইনাস ওয়ান পি স্কোয়ার প্লাস np। mu 4 prime n into n minus 1 n minus 2 n minus 3 p to the power 4 plus 6n n minus 1 n minus 2 p cube plus 7n n minus 1 p square plus np। এরপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সেন্ট্রাল মোমেন্টে। প্রথম সেন্ট্রাল মোমেন্ট ছিল আমার হচ্ছে মান ছিল হচ্ছে আমার 0। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের মান আমরা পেয়েছিলাম np ইন্টু 1 মাইনাস p, যেখানে আমরা মিউ টু প্রাইম মিউ ওয়ান প্রাইমের যে সূত্রটা আছে মিউ টু এর, সেই সূত্রে মান বসে আমরা এটা পেয়েছিলাম। মিউ থ্রি প্রাইম অর্থাৎ থার্ড সেন্ট্রাল মোমেন্ট পেয়েছিলাম np ইন্টু 1 মাইনাস p ইন্টু 1 মাইনাস 2p। ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট ছিল np ইন্টু 1 মাইনাস p ইন্টু 1 প্লাস 3 ইন্টু n মাইনাস 2p ইন্টু 1 মাইনাস p। এরপরে চলে আসো মিন আর ভ্যারিয়েন্স। আচ্ছা, তো মিনে আমার মান ছিল হচ্ছে মিন ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু এনপি, আর ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এনপি কিউ। আর স্কিউনেস আর কার্টোসিসে আমরা পেয়েছিলাম রুট ওভার বিটা 1 ইকুয়াল টু 1 মাইনাস 2p ডিভাইড বাই রুট ওভার অফ এনপি ইন্টু 1 মাইনাস p, আর বিটা 2 আমরা পেয়েছিলাম ইকুয়াল টু 3 প্লাস 1 মাইনাস 6p ইন্টু 1 মাইনাস p ডিভাইডেড বাই এনপি ইন্টু 1 মাইনাস p। ও আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা একটু বলে নিই, পূর্বের স্লাইডে একটু চলে যাচ্ছি। তোমাদের যখন জুম ক্লাস হয়েছিল তোমাদের হচ্ছে মনে হয় একটা কোশ্চেন অ্যারাইজ করেছিল যে যে ম্যাডাম আমাদের প্রথম যে সেন্ট্রাল মোমেন্টটা এটা হচ্ছে আমরা ক্যালকুলেট না করে হচ্ছে সরাসরি এখানে 0, এটা কি আদৌ 0 নাকি হচ্ছে মিউ ওয়ান প্রাইমের মান 0? আচ্ছা, সব সময় সাধারণত সব ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই প্রথম যে সেন্ট্রাল মোমেন্টটা থাকে, নট র মোমেন্ট, র মোমেন্টের কিন্তু র মোমেন্ট দিয়ে কিন্তু আমার মিন প্রকাশ করি এবং সেই মিনের কিন্তু একটা মান আমি পাবো ক্যালকুলেট করে। আর সেন্ট্রাল মোমেন্ট, প্রথম যে সেন্ট্রাল মোমেন্ট সেইটার হচ্ছে মান কিন্তু আমার সবসময় 0 হবে। অন্যান্য ডিস্ট্রিবিউশনে যখন তোমরা যাবে বা বইগুলো যখন তোমরা দেখবে, ওই বইগুলোতে দেখবে যখন সেন্ট্রাল মোমেন্ট বের করতে হচ্ছে বের করা থাকে, সেক্ষেত্রে তারা ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টটা কিন্তু দেখায় না, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট থেকে প্রমাণগুলো বের করা শুরু করে। ঠিক আছে, তো আসলে এটার ঘটনাটা হচ্ছে যে প্রথম সেন্ট্রাল মোমেন্ট যেহেতু 0, তাই এটাকে আর ওভাবে দেখানো হয় না, সেক্ষেত্রে দ্বিতীয় সেন্ট্রাল মোমেন্ট থেকে হচ্ছে বইগুলোতে হচ্ছে প্রমাণগুলো দেখানো শুরু করে। আচ্ছা, তো আমরা জেনেছিলাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে এনপি, ভ্যারিয়েন্স হচ্ছে এনপি কিউ, আর হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের শেপ ক্যারেক্টারিস্টিক্স যার মাধ্যমে প্রকাশ করা হয় অর্থাৎ স্কিউনেস এবং কার্টোসিসের মাধ্যমে। সেক্ষেত্রে মেজার্স অফ স্কিউনেস এর হচ্ছে বিটা 1 বিটা 2 যে সূত্র ছিল সেটা আমরা এখানে যে বের করেছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা পড়েছিলাম মোমেন্ট জেনারেটিং ফাংশন। মোমেন্ট জেনারেটিং ফাংশনকে আমরা সাধারণত এমএক্সটি দ্বারা প্রকাশ করে থাকি এবং এটাকে সূত্রে আমরা এক্সপেকটেশন অফ ইনপুট বা টিএক্স হিসেবে লিখি। আচ্ছা, এইখানে যখন আমরা বিভিন্ন মান বসিয়ে হচ্ছে এখানে মান বসিয়ে ক্যালকুলেট করে হচ্ছে আমরা পেয়েছিলাম কিউ প্লাস পি ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এন, যেখানে টি এর মান আমার ভ্যারি করবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন কেজিএফ। আর কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন মানেই হচ্ছে যে মোমেন্ট জেনারেটিং ফাংশনকে যদি আমরা লগারিদম নিয়ে থাকি তাহলে কিন্তু আমরা কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন পেয়ে যাই। আর সেক্ষেত্রে দেখো লগ অফ এমএক্সটি, এখানে এমএক্সটি এর সূত্র ভাঙার পরে সেখানে মান বসানোর পরে আমরা সর্বশেষে যেই লাইনটা পেয়েছিলাম, যে ফর্মটা আমরা পেয়েছিলাম কিউমুলেন্ট জেনারেটিং ফাংশনের, সেটা ছিল হচ্ছে এটা। ঠিক আছে, আর সেক্ষেত্রে K1 K2 K3 এগুলো দ্বারা হচ্ছে ফার্স্ট কিউমুলেন্ট, সেকেন্ড কিউমুলেন্ট, থার্ড কিউমুলেন্ট এগুলো আমরা পেয়েছিলাম, যেখানে ফার্স্ট কিউমুলেন্টের মান ছিল এনপি, সেকেন্ড কিউমুলেন্টের মান ছিল এনপি ইন্টু 1 মাইনাস পি। এরপরে আমরা দেখেছিলাম রিকারশন রিলেশন। রিকারশন রিলেশনে আমরা পেয়েছিলাম যে এফ অফ এক্স প্লাস 1 এনপি ডিভাইড বাই এফ অফ এক্স এনপি সমান সমান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এক্স প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল পি ডিভাইড বাই 1 মাইনাস পি। অর্থাৎ এটাকে যদি কোনো গুণ করি তাহলে হচ্ছে আমার আসতেছে এটা। আর সেক্ষেত্রে এক্স এর মান তোমার ভ্যারি করবে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। আচ্ছা, অতঃপর আমরা পড়েছিলাম অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টির বিষয়টা এরকম ছিল, আমি একটু মুখে বলে দিচ্ছি যে আমার যদি n সংখ্যক বাইনোমিয়াল ভ্যারিয়েট থাকে, সেই বাইনোমিয়াল n সংখ্যক ভ্যারিয়েটকে যদি আমি যোগ করে নতুন একটা ভ্যারিয়েট পাই, তাহলে ওই নতুন ভ্যারিয়েটটাও আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে। অর্থাৎ
অনেকগুলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে এরকম ভ্যারিয়েবলের যোগ ফলে আমরা যে নতুন ভ্যারিয়েবলটা পাবো সেটাও তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনই ফলো করবে। এটাই ছিল আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অ্যাডিটিভ প্রপার্টি। এরপরে আমরা বের করেছিলাম ক্যারেক্টারিস্টিক্স ফাংশন, তারপরে তো হচ্ছে চলে গিয়েছি আজকে যেটা আমরা হচ্ছে একটু দেখবো ম্যাথ, তারপরে হচ্ছে আসো ক্রাইটেরিয়ন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো ম্যাথ করার আগে ফার্স্টে আমাকে কিছুটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কিছু ক্রাইটেরিয়ন একটু আলাপ করে নিব। আচ্ছা, তো এই হচ্ছে এই যে এখানে মোটামুটি আমি 13টা টপিক যে তোমাদের এখানে তুলে ধরেছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য মোটামুটি এই 13টা টপিক তোমাদের হচ্ছে পড়া প্রয়োজন পড়বে। চলে আসলাম রিকোয়ারমেন্ট ফর বিং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য কি কি শর্ত আমার ফিল আপ করতে হবে। প্রথমে যে শর্তটা আছে সেটা হচ্ছে ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস। এই যে আমরা কয়েন টস করব, কতবার টস করব, এক একটা টস তো এক একটা ট্রায়াল, এইটা আমার একটা ফিক্সড সংখ্যক নাম্বার থাকা লাগবে, এন সংখ্যক বা যেই নাম্বারই হোক, সেটা হতে পারে এন সংখ্যক, তবে সেটা অবশ্যই ফিক্সড নাম্বার হতে হবে। তারপরেই আমরা পড়েছিলাম যে ইচ ট্রায়াল হ্যাজ টু আউটকাম, সাকসেস, ফেইলিউর। অর্থাৎ আমরা যে এক একটা ট্রায়াল করছি সেই ট্রায়ালে দুইটা করে অপশন থাকবে, একটা হচ্ছে সাকসেস আর একটা হচ্ছে ফেইলিউর। এখন যদি কয়েন টসিং এর আগে আমি ধরেই নিই, ফিক্স করে নিই যে আমার যদি 10 পড়ে তাহলে আমি সেটাকে সাকসেস হিসেবে ধরে নিব, তাহলে প্রত্যেকটা ট্রায়ালে যখন একবার আমি ছক্কা টস কয়েন টস করলাম আমার হেড পড়লো, তাহলে এটাকে আমি কি হিসেবে ধরবো, ফেইলিউর। দ্বিতীয়বার আবার টস করলাম, আমার হেড পড়লো, কি ধরবো, সেটা সাকসেস। আবার টস করলাম, আমার টেল পড়লো, সেটাও কি হবে, আমার সাকসেস। অর্থাৎ তুমি কোনটাকে সাকসেস হিসেবে ধরে নিচ্ছ সেটা তোমার দেখার বিষয়। তুমি হেডকেও সাকসেস হিসেবে ধরতে পারো, টেলকেও সাকসেস হিসেবে ধরতে পারো। এবং যখন তুমি অঙ্ক করবে, অঙ্কে আমার যে উপাত্ত দেওয়া থাকবে সেখানে তোমার অবশ্যই দেখতে হবে যে এখানে সাকসেসটা আমার কোনটাকে ধরলে সুবিধা হবে বা কোনটাকে আমার নির্দেশ করা হচ্ছে বা ইন্ডিকেট করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি 3 নাম্বার শর্তে, যে ইচ ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ ট্রায়াল ইচ আদার। অর্থাৎ প্রথমবার যে ট্রায়াল করলাম সেটার যে আউটকামটা আমার আসলো, ধরো ধরো হেড আসলো, দ্বিতীয়বার যে আমি ট্রায়াল করলাম সেখানেও যদি হেড আসে, এটা কিন্তু কোনোভাবেই প্রথমবার যে হেড এসেছে তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট না, যে প্রথমবার হেড এসেছে এর জন্য আমার দ্বিতীয়বারও হেড এসেছে, বিষয়টা এমন না। প্রথমবার টসিং আর দ্বিতীয়বার টসিং সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। তারপরে পয়েন্টে চলে যাচ্ছি যে প্রবাবিলিটি অফ সাকসেস ইজ সেম ফর ইচ ট্রায়াল। আচ্ছা, এখানে প্রথম ট্রায়ালে প্রবাবিলিটি অফ সাকসেস যদি হাফ হয়, দ্বিতীয় ট্রায়ালে প্রবাবিলিটি অফ সাকসেস হাফ হবে, তারপরে ট্রায়ালও হাফ হবে, এবং লাস্ট নাম্বার অফ ট্রায়াল যদি এন হয়, এনতম ট্রায়ালেও আমার নাম্বার অফ সাকসেস হাফই হবে। এখন নাম্বার অফ সাকসেস যদি 2/3 হয়, তাহলে প্রত্যেকটা ট্রায়ালে তোমার নাম্বার অফ সাকসেস 2/3 থেকে যাবে, এবং লাস্ট যে ট্রায়াল নাম্বারটা এনতম যে ট্রায়ালটা সেখানেও কিন্তু তোমার 2/3 থেকে যাবে। এবার চলে গেলাম আমরা আমাদের ম্যাথে। আচ্ছা, এখানে আজকে আমরা দুইটা ম্যাথ মোটামুটি দেখার চেষ্টা করব এবং একটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দেব। ওকে, চলো দেখে নিই প্রথম ম্যাথটাতে এখানে আমার কি বলা হয়েছে। A family wants to have 6 children, অর্থাৎ একটা পরিবার হচ্ছে চাচ্ছে যে তাদের 6টি বাচ্চা হবে। Assuming that the probability of a child being a girl is 0.5, ধরে নেওয়া হচ্ছে যে একটা চাইল্ড মেয়ে হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.5। ওকে, এখন আমার বলা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফ্যামিলি হ্যাজ, প্রবাবিলিটি বের করো নিম্নলিখিত শর্তগুলো, যে ফ্যামিলি হ্যাজ, ওই ফ্যামিলির থাকবে, প্রথম অপশন হচ্ছে এক্স্যাক্টলি 4 গার্লস, একবারে বরাবর 4টা মেয়ে, অ্যাট লিস্ট 4 গার্লস, কমপক্ষে 4টা মেয়ে, অর্থাৎ 4টা মেয়েও হতে পারে বা 4টার বেশি মেয়েও হতে পারে। টোটাল চিলড্রেন তো 6 জন, তাহলে 4টা মেয়েও হতে পারে, 5টা মেয়েও হতে পারে, 6টা মেয়েও হতে পারে। ঠিক আছে, অ্যাট লিস্ট 4 গার্লস। আচ্ছা, তারপরেই আসি অ্যাট মোস্ট। অ্যাট মোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ, তাহলে অ্যাট মোস্ট 4 গার্লস মানে হচ্ছে সর্বোচ্চ 4টা মেয়ে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 5টা 6টা মেয়ে হতে পারবে না, খুব বেশি হলে একটা মেয়ে হবে, 2টা মেয়ে হবে, 3টা মেয়ে হবে, 4টা মেয়ে সর্বোচ্চ হতে পারবে, কিন্তু এর বেশি হতে পারবে না। তারপরেই হয়েছে আমাকে প্রবাবিলিটি বের করতে বলেছে নান উইল বি গার্ল, কোনোটাই মেয়ে হবে না, অর্থাৎ সবগুলোই ছেলে হবে, 6টা বাচ্চার সবগুলোই ছেলে হবে। সেক্ষেত্রে আমার গার্লের সংখ্যা 0,
গার্লের সংখ্যা যে 0 হবে সেটার প্রবাবিলিটি বের করতে হবে। এখানে আমার তাহলে কি 4টা কেস দেওয়া আছে, এই 4টা কেসের জন্য আমার প্রবাবিলিটির মান বের করতে হবে। আর হচ্ছে এখন আমার কি করতে হবে, তো ওভারঅল আমরা জিনিসটা কি কি ইনফরমেশন পেলাম, যে ইনফরমেশন পেলাম যে আমার হচ্ছে একটা ফ্যামিলি 6টা বাচ্চা এক্সপেক্ট করছে এবং ধরে নেওয়া হচ্ছে যে সেই পরিবারে মেয়ে হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5, এখানে একটা সম্ভাবনা দেওয়া আছে এবং এই সম্ভাবনাটাকে ব্যবহার করে আমার আরো 4টা কেসের সম্ভাবনা বের করতে হবে, যে ঠিক 4টা মেয়ে হওয়ার সম্ভাবনা বের করতে হবে, কমপক্ষে 4টা মেয়ে হওয়ার সম্ভাবনা বের করতে হবে, সর্বোচ্চ 4টা মেয়ে হওয়ার সম্ভাবনা বের করতে হবে এবং সবশেষে কোনো মেয়ে হবে না তার সম্ভাবনা বের করতে হবে। আচ্ছা, তো প্রথমেই আমার কাজ কি হবে, প্রথমেই আগে আমার এই অঙ্কের জন্য আমরা হচ্ছে আমার চেরিস্ট ওয়ান যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা ফার্স্টে আমি ফিক্স করে দিব। তো আমি ধরে নিলাম যে আমার ভ্যারিয়েবল এক্স হচ্ছে টোটাল নাম্বার অফ সাকসেস, অর্থাৎ অথবা টোটাল নাম্বার অফ সাকসেস বলতে এটাও বলতে পারো যে নাম্বার অফ সাকসেস। তো আমার এখানে সাকসেস কি, আমার যেটার প্রবাবিলিটি আমার দেওয়া আছে, যে ইনসিডেন্সের প্রবাবিলিটি আমার দেওয়া আছে সেটা হচ্ছে, সেই ইনসিডেন্সটাই হচ্ছে আমার সাকসেস। এখানে আমার কিন্তু দেওয়া আছে যে মেয়ে হওয়ার সম্ভাবনা 0.5, তাহলে যদি মেয়ে হয় তাহলে মেয়ে হওয়াটা আমার সাকসেস। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমেই ফিক্স করে নিলাম প্রশ্ন পড়ে যে আমার এখানে বাচ্চাটা যে মেয়ে হবে এটা হচ্ছে আমার সাকসেস ডিনোট করবে। আর নাম্বার অফ সাকসেস অর্থাৎ মেয়ের সংখ্যাটা আমার ডিনোট করব হচ্ছে আমি এক্স দিয়ে, অর্থাৎ ভ্যারিয়েবল এক্স দিয়ে। এরপরে আমরা চলে যাব যে আমার যে ফর্মুলাটা আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, সেই ফর্মুলায় কোনটাতে কি মান হবে এবং কি ডিনোট করে সেই মানটা আমি বসাবো। দেখো এখানে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের হচ্ছে ফর্মটা হচ্ছে বা প্রবাবিলিটি মাস ফাংশনটা হচ্ছে f of x equal to ncx e to the power x e to the power n minus x। এখানে আমার n কি, তোমার n হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, অর্থাৎ আমরা কতবার ট্রায়াল করেছি বা কতবার চেষ্টা করেছি। তো আমরা যেহেতু বলেছি যে প্রথমেই যে 6টা মেয়ে হওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, সরি 6টা চিলড্রেন মানে 6টা বাচ্চা হওয়ার চেষ্টা করা হয়েছে, তাহলে আমার নাম্বার অফ ট্রায়াল অর্থাৎ n এর মান হবে 6। ওকে, আচ্ছা এই যে 6 এটা হচ্ছে আমার, এই 6 হচ্ছে আমার n এর মান। এরপরে আমি দেখবো আমার কি আছে x এর মান হচ্ছে নাম্বার অফ সাকসেস, অর্থাৎ সাকসেস ডিনোট করেছে কি দিয়ে, গার্ল দিয়ে, তাহলে আলটিমেটলি নাম্বার অফ গার্ল। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমরা আমার যে প্রশ্নে চেয়েছি এই যে যেমন এক্স্যাক্টলি 4 গার্ল, অ্যাটলিস্ট 4 গার্ল, এই গার্লগুলোর যে সংখ্যাগুলো এগুলোই আমার এক্স এর মান হিসেবে বসবে এবং এগুলোরই প্রবাবিলিটি ভেন্টে আমি বের করবো। ওকে, আর কি হচ্ছে আমার প্রবাবিলিটি অফ সাকসেস, আচ্ছা প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে এখানে হাফ, আচ্ছা আর হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিউর কিউ, 1 থেকে যদি আমি পি বাদ দিই তাহলে হচ্ছে এটা আমার হয়ে যাবে প্রবাবিলিটি অফ ফেলিউর। আচ্ছা এরপরে চলে যাচ্ছি অঙ্কে। আচ্ছা দেখো আমি যে মানগুলো বের করেছিলাম বলেছি সেইগুলো হচ্ছে এখানে লেখা আছে। আচ্ছা এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম এখানে প্রবাবিলিটির মান 0.5 হাফ কেন? দেখো যখন আমার একটা ট্রায়াল, যখন আমরা একটা বেবির জন্য চেষ্টা করলাম বা একটা ট্রায়াল করলাম, তখন সেই ট্রায়ালের ফলাফল হিসেবে কিন্তু আমার দুটা জিনিস আসতে পারে, হয় বেবি বয় হতে বেবি চাইল্ড হতে পারে অথবা গার্ল চাইল্ড হতে সরি হয় বয় চাইল্ড হতে পারে অথবা গার্ল চাইল্ড হতে পারে, অর্থাৎ দুইটা আমার হচ্ছে ট্রায়ালের আউটকাম। আর সেক্ষেত্রে আমি সাকসেস ধরেছি কিন্তু আমার হচ্ছে গার্ল। ঠিক আছে, আর হচ্ছে যেহেতু এখানে আমার দুইটা আউটকাম, তাহলে এক একটা আউটকামের প্রবাবিলিটি কত, 1/2, যেহেতু 1 হচ্ছে আমার হচ্ছে যেটাকে আমি কনসিডার করছি গার্ল, সেটা 1 আর ডিভাইডেড বাই হচ্ছে মানে ইনসিডেন্স, এখানে গার্ল কিন্তু গার্লের 1টা কিন্তু গার্লের সংখ্যা না, এটা হচ্ছে ইনসিডেন্স বা ঘটনা, তাহলে গার্ল একটা ঘটনা, গার্ল হবে এটা একটা ঘটনা, এটা 1। আর এখানে টোটাল ঘটনা কয়টা আছে, দুইটা, অর্থাৎ দুইটা আউটকাম, একটা গার্ল হবে আর একটা বয় হবে, তাহলে হচ্ছে হাফ। ঠিক আছে, 1 বাই টোটাল আউটকাম হাফ। আচ্ছা ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম, যেটা হচ্ছে আমার প্রবাবিলিটি সূত্র, তো হচ্ছে তাহলে প্রবাবিলিটি হচ্ছে হাফ, যেটা কিনা 0.5। তো কি হচ্ছে 1 মাইনাস পি মানে 1 মাইনাস 0.5 হয়ে গেল আবারও 0.5। আচ্ছা
এরপরে দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্রানুসারে আমরা জানছি যে n6 n - x। এখন আমার প্রথম ইয়াটা কি ছিল চলো দেখি, আগের স্লাইডটাতে একটু যাচ্ছি আরেকবার। দেখো আমার প্রথম প্রশ্ন ছিল এক্স্যাক্টলি 4 গার্লস, অর্থাৎ এখানে আমি কি বলেছিলাম, এক্স মানে হচ্ছে নাম্বার অফ সাকসেস বা নাম্বার অফ, এই যে দেখো গার্ল, সাকসেস মানেই গার্ল, তাহলে নাম্বার অফ এক্স মানে হচ্ছে নাম্বার অফ গার্ল। দেখো এখানে এক্স্যাক্টলি 4 গার্ল, তাহলে এখানে গার্ল সংখ্যা কয়টা, এক্স্যাক্টলি 4টা। তাহলে আমার x = 4 এটা প্রবাবিলিটি বের করতে হবে। সুন্দরভাবে মান বসিয়ে দিলাম, আমার যে এই যে ফর্ম আছে এই ফর্মে আমি মান বসিয়ে দিলাম, n এর মান, তারপর হচ্ছে এই যে x এর মান, যেহেতু এক্স্যাক্টলি 4 এই যে x এর মান, তারপরে p এর মান, q এর মান, তারপরে n এর মান, x এর মান হচ্ছে বসিয়ে অঙ্কটা আমি করে ফেললাম। করে ফেলার পরে আমার এই ফর্ম আসলো এবং ক্যালকুলেট করে আমার আসলো 0.2344। তারপরে দ্বিতীয় অঙ্কে চলে যাই। দ্বিতীয় আমি আবার স্লাইডে যাচ্ছি, দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই। দেখো দ্বিতীয় প্রশ্ন ছিল অ্যাটলিস্ট 4 গার্ল, অর্থাৎ নাম্বার অফ গার্ল কত, কম পক্ষে 4টা। তার প্রবাবিলিটি, এই যে দেখো দা প্রবাবিলিটি দ্যাট দ্য ফ্যামিলি হ্যাজ অ্যাটলিস্ট 4 গার্লস, অর্থাৎ কম পক্ষে 4টা গার্ল হবে, অর্থাৎ কম পক্ষে এক্স এর মান কম পক্ষে 4টা হবে বা 4-এর বেশি হবে, তার প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে হচ্ছে এক্স গ্রেটার ইকুয়াল 4, অর্থাৎ 4-এর সমান বা 4-এর থেকে বেশি। ঠিক আছে, আচ্ছা তো হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব, যে 4-এর থেকে বেশি, এটা তোমরা হচ্ছে এই যে এখানে যেভাবে করেছি এভাবেও করতে পারো, অথবা 4-এর সমান বা 4-এর বেশির জন্য হচ্ছে প্রবাবিলিটি অফ x = 4, x = 3, x = 2, x = 1 এগুলো সব যোগ করতে পারো এই প্রবাবিলিটি গুলো, অথবা হচ্ছে 4-এর থেকে কম যে প্রবাবিলিটি গুলো আছে সেগুলোকে হচ্ছে যোগ করে, এই যে এখানে যেরকম করেছি সেগুলোকে যোগ করে 1 থেকে বিয়োগ করতে পারো। যেহেতু টোটাল প্রবাবিলিটি 1, তাই আমরা চাইলে এভাবে অঙ্কটা করতে পারবো। আচ্ছা তো এখন দেখো প্রবাবিলিটি অফ x = 3 এর জন্য যে ফর্মটা আসে, অর্থাৎ এই ফর্মে আমরা জাস্ট মান বসিয়েছি, এখানে যেমন x = 4 এর জন্য বসিয়েছিলাম, সেম ওয়েতে x = 3 এর জন্য হচ্ছে এই জায়গাটাতে মান বসিয়েছি x = 3 এর জন্য, তো এটা পেয়েছি। x = 2 এর জন্য এখানে মান বসিয়ে হচ্ছে এটা পেয়েছি, সেম ওয়েতে 1 এর জন্য আর 0 এর জন্য আমরা মানগুলো পেয়ে গেলাম। ক্যালকুলেট করার পরে আমার সর্বশেষ মান আসলো 0.3438। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমার প্রবাবিলিটি বের করতে বলা হয়েছিল যে অ্যাট মোস্ট 4 গার্ল, মানে সর্বোচ্চ 4টা বালিকা হতে পারে, তার প্রবাবিলিটি বের করতে বলা হয়েছিল। তাহলে সর্বোচ্চ যেহেতু 4টা, তার নিচের গুলো আমার কাউন্ট হবে, অর্থাৎ সর্বোচ্চ 4টা পর্যন্ত যাবে, তারপরে 3টা, 2টা, 1টা, কোনো গার্ল নাও থাকতে পারে। ঠিক আছে, তো এই সবগুলো প্রবাবিলিটির যোগফল আমরা করব। তো এই অংশটা যেহেতু একটু আগে আমরা করেছি, এই অঙ্কটা এখানে দেখানো হলো না। আগের স্লাইডে যে বি নাম্বার অঙ্কের কিছু পোর্শনটা আছে, আমি আগের স্লাইডে আবার যাচ্ছি। এই যে দেখো এই যে এই অংশটা, যে প্রবাবিলিটি অফ 3, 2, 1, 0, এই অংশটার যে এই অংশটাই হচ্ছে তোমার এই যে পরের অঙ্কটার অ্যান্সার, অর্থাৎ 0.6562। ঠিক আছে, এই যে দেখো 0.6562, এই অংশটা হচ্ছে তোমরা এখানে করে নিবে। তারপরে আসো হচ্ছে নো গার্ল, লাস্টের প্রবাবিলিটি বের করতে বলা ছিল হচ্ছে নো গার্লের জন্য। তাহলে x = 0 এর জন্য হচ্ছে আমার নো গার্লের প্রবাবিলিটি আমাকে বের করতে হবে। তো সেক্ষেত্রে 6 is 0.5 to the power 0, 0.5 to 6 minus 0, ক্যালকুলেট করে আমার আসলো 0.0156। আচ্ছা এবার চলে আসো পরের অঙ্কটাতে চলে যাচ্ছে। আচ্ছা, the probability that a graduate gets an executive job is 0.6. 4 MBA graduates applied for executive jobs. What is the probability that, আচ্ছা তার আগে হচ্ছে কি বলতে চেয়েছি এখানে একটু বলে নিই, যে একজন MBA গ্র্যাজুয়েট করা পারসন, the probability of a MBA graduate gets an executive job। আচ্ছা একজন MBA গ্র্যাজুয়েট হচ্ছে একটা এক্সিকিউটিভ লেভেলের জব পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.6। এখানেও আমার বরাবর একটা প্রবাবিলিটি দেওয়া আছে এবং বলা আছে যে 4 MBA গ্র্যাজুয়েটস অ্যাপ্লাইড ফর এক্সিকিউটিভ জবস। 4 জন MBA গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ জবের জন্য অ্যাপ্লাই করেছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, প্রবাবিলিটি কি হবে, এক নাম্বার এক্স্যাক্টলি 3 উইল গেট জব, একবারে বরাবর 3 জন গ্র্যাজুয়েট হচ্ছে জবটা পাবে, তার প্রবাবিলিটি কত। 2 নম্বরে অ্যাটলিস্ট 2 উইল গেট দ্য জব, কমপক্ষে 2 জন জবটা পাবে, তার প্রবাবিলিটি কত।
অল উইল গেট জব, সবাই জব পাবে, তার প্রবাবিলিটি কত। নান উইল গেট জব, কেউ হচ্ছে জব পাবে না, তার প্রবাবিলিটি কত, সেটা আমাকে এখন হচ্ছে বের করে দেখাতে হবে। ওকে, তো প্রথমেই আমি কি করব, প্রথমে আগে আমার সাকসেস কোনটা সেটা আমি দেখে নিব। সেই সাকসেসের উপর ভিত্তি করে হচ্ছে নাম্বার অফ সাকসেসকে আমি এক্স ধরে নিব। ঠিক আছে, তো এখানে দেখো আমি আগেই বলেছি যে যেই প্রবাবিলিটি, যেই ইনসিডেন্সের প্রবাবিলিটিটা দেওয়া থাকবে সেই ইনসিডেন্সটাই তোমার সাকসেস ডিনোট করবে। তো দেখো আমার এখানে প্রবাবিলিটি দেওয়া আছে কি, যে গেটস এ জব, একটা এক্সিকিউটিভ জব পাবে তার প্রবাবিলিটি, তাহলে জব পাবে এটাই হচ্ছে তার সাকসেস। তাহলে নাম্বার অফ সাকসেস হচ্ছে যে কতজন হচ্ছে এমবিএ গ্রাজুয়েট জব পাবে সেটার নাম্বারটা, সেটা হচ্ছে আমার এক্স। আচ্ছা, তাহলে দেখো যে এন ইকুয়াল টু, এখানে হচ্ছে যেহেতু আমার 4 জন গ্রাজুয়েট আছে তাহলে হচ্ছে 4 এন এর মান হচ্ছে আমার 4, আর যেহেতু হচ্ছে জবটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.6, তাহলে হচ্ছে পি এর মান হবে 0.6, আর 1 থেকে যদি আমি পি এর মানটা বাদ দিই অর্থাৎ সেক্ষেত্রে আমার কিউ এর মান আসবে 0.4, সেটা হচ্ছে আমার নাম্বার অফ ফেলিউর, সরি প্রবাবিলিটি অফ ফেলিউর। ওকে, আচ্ছা এখন এই এক্সটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে, যেখানে প্যারামিটার হচ্ছে এন3, এন এর মান 4 আর পি এর মান হচ্ছে 0.6, এই যে এখানে দেখিয়েছি। তাহলে আমরা ফাংশনাল ফর্মটা লিখে ফেললাম, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এখানে সুন্দর করে মানগুলো বসিয়ে দিলাম। শুধু এক্স এর মানটা আমার জানা নেই, কারণ হচ্ছে এক্স এর মান 0 থেকে 4 পর্যন্ত যে কোনো সংখ্যাটা হতে পারে। চলে যাচ্ছি পরের স্লাইডে। তো দেখো এখানে এক্স এর মান 3 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 4c3.6 টু দি পাওয়ার আচ্ছা, এখানে হচ্ছে এনসিএক্স পি টু দি পাওয়ার এক্স, এক্স এর মান এখানে কত 3, তাহলে হচ্ছে 4c3.6 টু দি 0.6 কিউব টু দি পাওয়ার কিউব, আর হচ্ছে 0.4 টু দি পাওয়ার এন এর মান আমার কত ছিল হচ্ছে তাহলে হচ্ছে 3 অর্থাৎ 4 মাইনাস 3, ঠিক আছে, এন মাইনাস এক্স। ওকে, তাহলে হচ্ছে এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 0.3456। এরপরে আমার যে প্রবাবিলিটি বের করতে কথা ছিল সেটা হচ্ছে অ্যাটলিস্ট টু উইল গেট জব, অর্থাৎ কমপক্ষে 2 জন জব পাবে সেটা, অর্থাৎ 2 এর সমান হতে পারে, 2 এর থেকে বড় হতে পারে। তোমরা এই চিহ্নটাকে অনেকেই প্যাচ লাগাও যে এটা কি হতে পারে, কিভাবে বোঝাবো যে অ্যাটলিস্টের ক্ষেত্রে কি চিহ্ন হবে, অ্যাটলিস্টের ক্ষেত্রে কি চিহ্ন হবে, এটা যদি তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো নিজেরাই কিন্তু বুঝতে পারবে। দেখো বলেছি কি অ্যাটলিস্ট উইল, আচ্ছা কমপক্ষে 2টা তো হবে, 2টার বেশিও হতে পারে, তাহলে বেশিটা কোন দিকে, এইদিকে 2টা এখানে, আর 2টার বেশি আরেক পাশে। তো আরেক পাশে যদি 2টার বেশি হয় এবং এই পাশে এই তোমার এই যে এই চিহ্নের, হ্যাঁ গ্রেটার দেন চিহ্নের খোলা মুখটা যেই পাশে থাকবে সেটা হচ্ছে বেশি দিক নির্দেশ করবে, এটা খেয়াল রাখবে, তাহলে তোমাদের চিহ্নে আর প্রবলেম হবে না। তাহলে 2 এর সমান বা 2 এর বেশি, তাহলে 2 এর জন্য হতে পারে, 3 এর জন্য হতে পারে, 4 এর জন্য হতে পারে, এই প্রবাবিলিটি গুলো হচ্ছে সব যোগ করতে হবে। তাহলে x = 2 এর জন্য প্রবাবিলিটি 4.6 স্কয়ার 1/4 টু দি পাওয়ার 4 - 2, এরকম করে হচ্ছে বাকি দুটাতে হচ্ছে আমরা মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পরে যোগ করার পরে আমরা পেয়ে গেলাম হচ্ছে 0.8208। ওকে, এবার দেখো আমার 3 নাম্বার যেটা ছিল যে অল উইল গেট জব, অর্থাৎ সবাই জব পাবে তার প্রবাবিলিটি। তো আমার এখানে ক্যান্ডিডেটই ছিল 4 জন, এমবিএ গ্র্যাজুয়েটই ছিল 4 জন, তাহলে আমার x = 4 এর প্রবাবিলিটি বের করতে হবে। আচ্ছা, আর এখানে x = 4 এর প্রবাবিলিটি আমার ছিল হচ্ছে 0.6 দেখো এই যে এখানে প্রবাবিলিটি অফ x = 4 এর জন্য কিন্তু আমরা এই যে বের করেছিলাম 0.6, এটাই হচ্ছে সরাসরি আমি এখানে বসিয়ে দিয়েছি। কিন্তু তোমরা পরীক্ষার খাতায় কিন্তু এভাবে সরাসরি বসাবে না, তোমরা প্রবাবিলিটি অফ x = 4 এ হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে এরকম করে ওই যে তোমরা হচ্ছে যে ফর্মটা আছে বাইনোমিয়ালে সে ফর্মে মান বসাবে, মান বসানোর পরে ক্যালকুলেট করে কি কি গুণ করে হচ্ছে 0.6 আসলে সেগুলো হচ্ছে সম্পূর্ণটাই তোমাদের দেখাতে হবে। তো সম্পূর্ণটা দেখানোর পরে হচ্ছে 0.6, তারপর এটা ক্যালকুলেট করে আমার এসছে 0.1296। আচ্ছা, এরপরে 4 নাম্বার সবার লাস্ট ওয়ান যেটা ছিল যে নান উইল গেট জব, অর্থাৎ কেউই জব পাবে না তার প্রবাবিলিটি বের করা। তাহলে নান উইল গেট জব তাহলে 0, যে এক্স এর মান 0 এর জন্য প্রবাবিলিটি আমাকে বের করতে হবে। সেক্ষেত্রে আমার x = 0 এর জন্য হচ্ছে তোমরা মান বসিয়ে হচ্ছে সেক্ষেত্রে ক্যালকুলেট করে পাবে 0.4 টু দি পাওয়ার 4,
এবং 4 টু দি পাওয়ার, আচ্ছা এটা হলো, তো আর এক্ষেত্রে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 0.0256। তো এই ছিল হচ্ছে আমার দ্বিতীয় অঙ্কটা। এবার হচ্ছে চলে যাচ্ছি তোমার নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টটা। আচ্ছা, তো আমি প্রশ্নটা তোমাদের একটু পড়ে দিচ্ছি এবং হচ্ছে এখানে কিছুটা হিন্টস তোমাদের হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে এটা একটা বইয়ের এক্সাম্পল, সেক্ষেত্রে এই এক্সাম্পলটা হচ্ছে তোমাদের দেওয়া হয়েছে রয় স্যারের বই থেকে। প্রবাবিলিটির যে রয় স্যারের বইটা আছে সেই বইটা তোমরা বইটা ফলো করতে পারো, বইটা ভালো। পাশাপাশি এম এন ইসলাম স্যারের নুর ইসলাম স্যারের যে বইটা আছে সেটাও তোমরা ফলো করতে পারো। আচ্ছা দেখো প্রবলেমটাতে চলে যাই, যে ইন এ লোকালিটি, একটা এলাকায় 30% পিপল আর লিটারেট, অর্থাৎ 30% লোক হচ্ছে শিক্ষিত। ঠিক আছে, এখন এই যে আবার 30% মানটা আছে, এই 30% হচ্ছে আমার পরিমাণ বোঝাচ্ছে, লোকের সংখ্যা। কিন্তু আমার অঙ্ক করতে গেলে কিন্তু প্রথমে একটা প্রবাবিলিটি লাগবে। তো এখানে আমার লিটারেট লোক হচ্ছে 30, অর্থাৎ ফেভারেবল আউটকাম হচ্ছে আমার 30। আর টোটাল আউটকাম অর্থাৎ টোটাল নাম্বার অফ পিপল কত, যেহেতু 30% এর মানে 100 জনের মধ্যে 30, তাহলে আমার 100টা হচ্ছে পপুলেশন নাম্বার। ঠিক আছে, অর্থাৎ পপুলেশন নাম্বার কি, টোটাল নাম্বার। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমার ফেভারেবল আউটকাম হচ্ছে 30 আর টোটাল আউটকাম 100। তাহলে 30/100 করে আমরা যেটা পাই সম্ভবত 0.3 হয়, সেটা হচ্ছে আমার হচ্ছে লিটারেট হওয়ার, পিপল লিটারেট হওয়ার প্রবাবিলিটি। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলেছে 10% আর সিলেক্টেড at random from that area, 10 জন পিপলকে এরিয়া থেকে সিলেক্ট করা হয়েছে। এই 10টা কি, এই 10 হচ্ছে আমার এন এর মান, অর্থাৎ n ইকুয়াল টু আমার 10। ঠিক আছে, এখন আমি বলেছি যে যেই ইনফরমেশনের প্রবাবিলিটিটা দেওয়া থাকবে সেটার উপর বেস করে আমার এক্স বা প্রবাবিলিটি অফ সাকসেস, ঠিক আছে, সেটাকে আমরা ধরবো। তাহলে নাম্বার অফ পিপল লিটারেট, যারা হচ্ছে লিটারেট তাদেরকে আমরা এক্স ধরবো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই এক্স এর মানটা, অর্থাৎ নাম্বার অফ পিপল হু আর লিটারেট, এইটার উপরে হচ্ছে প্রবাবিলিটি বের করবো আমি এক্স এর মান বিভিন্ন ধরে ধরে। তাহলে দেখো প্রথমে কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, কার প্রবাবিলিটি বের করতে বলেছে প্রথমে, অ্যাট মোস্ট 3 আর লিটারেট, অর্থাৎ সর্বোচ্চ 3 জন লোক লিটারেট হবে। অর্থাৎ সেক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 3, 2, 1, 0, এই সবগুলো প্রবাবিলিটি হচ্ছে আমার 3, সর্বোচ্চ 3 জন লিটারেট হবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে আমার বের করবো, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স লিটার ইকুয়াল 3 আমরা বের করবো। তারপরে দেখো অ্যাট লিস্ট 3 আর লিটারেট, এটা হচ্ছে কমপক্ষে 3 জন লিটারেট হবে, 3 জনের বেশিও হতে পারে। অর্থাৎ দেখো এখানে আমার 10 জন পিপল আছে, তাহলে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, এরকম করে এই সবার প্রবাবিলিটি যোগ করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা এটা এভাবে না করে, দেখো এখানে তোমাদের অনেকগুলো প্রবাবিলিটির মান বের করতে হবে, এটা না করে তোমরা যদি এভাবে করো যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 3, অর্থাৎ 3 এর থেকে কম সংখ্যক লোকের হচ্ছে প্রবাবিলিটিটা যদি আমি 1 থেকে বিয়োগ দিই, তাহলে কিন্তু আমার অ্যাট লিস্টের মানটা আমরা পেয়ে যাই। তো তোমরা সেই পদ্ধতিতেও করতে পারো, অথবা তোমরা হচ্ছে যে সবগুলো যোগ করে যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা সংখ্যার জন্য হচ্ছে প্রবাবিলিটির মান বের করে যোগ করে সেটা করলেও চলবে। তারপরে আসো এক্স্যাক্টলি 3 আর লিটারেট, অর্থাৎ এক্স এর মান 3 এর জন্য প্রবাবিলিটি মানটা আমার বের করতে হবে, অর্থাৎ 3 জন শিক্ষিত হওয়ার প্রবাবিলিটি এখানে হচ্ছে আমার বের করতে হবে। তো এখানে হচ্ছে আমি এক্স পেয়ে গেছি, এক্স এর মান আমার অনেকগুলো আছে, আমাকে এক্স গ্রেটার ইকুয়াল 3 বের করতে হবে, এক্স লেসার ইকুয়াল 3 বের করতে হবে, এক্স ইকুয়াল টু 3, এই তিনটা কেসের জন্য প্রবাবিলিটি বের করতে হবে। আর এখানে আমার এন এর মান হচ্ছে 10 আর প্রবাবিলিটির মান হচ্ছে 0.3। তো এই গেল হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে রিভিউ ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের রিভিউ দেওয়াতে তোমরা হচ্ছে বিষয়গুলোকে আবার হচ্ছে মনে করতে পেরেছো। তো এখন যেহেতু করোনা চলছে, তোমরা আশা করি সবাই বাসায় আছো, খুব একটা বাইরে বের হচ্ছ না অতি দরকার ছাড়া, এবং করোনাকালীন সময় যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি ঠিকঠাক মেনে চলছো। তো বাসায় থেকো এবং হচ্ছে পড়াশোনা ঠিক মতো করো। তোমাদের রিভিউ যেহেতু দিচ্ছি, আশা করি তোমাদের যে জায়গাগুলো প্রথম ক্লাসগুলোতে প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আমি একটু ডিটেল রিভিউ ক্লাসগুলোতে চেষ্টা করছি যে একটু ডিটেল
তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বা বলে দেওয়ার জন্য। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাস হচ্ছে দেখার জন্য তোমাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।